চতুর্থ অধ্যায়, তৃতীয় শিক্ষা, নিজের কাজে মন দিন। ১৯৭৪ সালে অস্টিনের টেক্সাস ইউনিভার্সিটির MBA ক্লাসে ম্যাকডোনাল্ডের প্রতিষ্ঠাতা রে ক্রককে বক্তৃতা দিতে বলা হয়েছিল। আমার এক প্রিয় বন্ধু কেথ ক্যানিংহ্যাম টক ওই MBA ক্লাসের ছাত্র ছিলেন। তার অত্যন্ত প্রভাবশালী এবং প্রেরণাদায়ক বক্তৃতার শেষে ছাত্ররা রেকে তাদের প্রিয় স্থানটিতে একসঙ্গে বিয়ার খাওয়ার আমন্ত্রণ জানাল। রে রাজি হলেন। যখন দলের সবাই তাদের বিয়ারের গ্লাস হাতে নিয়েছে, রে হঠাৎ প্রশ্ন করলেন, আমার ব্যবসা কিসের? সবাই হেসে উঠেছিল। বেশিরভাগ MBA ছাত্ররা ভেবেছিল রে মজা করছেন। কেউ উত্তর দিল না দেখে রে আবার প্রশ্ন করলেন, তোমরা কি মনে করো আমার কিসের ব্যবসা? ছাত্ররা আবার হেসে উঠল। শেষ পর্যন্ত একজন সাহসী ছাত্র চিৎকার করে বলল, রে, এই পৃথিবীতে কে না জানে যে তুমি হ্যামবার্গের ব্যবসা করো। রে মুখ টিপে হাসলেন। তারপর বললেন, আমি জানতাম তোমরা এই কথাই বলবে। তিনি একটু থামলেন আর তাড়াতাড়ি বললেন, ভদ্রমহোদয় এবং ভদ্রমহিলারা, আমি হ্যামবার্গের ব্যবসা করি না, আমার ব্যবসা রিয়েল এস্টেটের। কেত বলেছেন, রে তার দৃষ্টিভঙ্গি বোঝানোর জন্য অনেক সময় নিয়েছিলেন। রে জানতেন ব্যবসায় প্ল্যানে তার ব্যবসার প্রাথমিক উদ্দেশ্য ছিল হ্যামবার্গের ফ্র্যাঞ্চাইজে বিক্রি করা, কিন্তু প্রতিটি ফ্র্যাঞ্চাইজের অবস্থান কোথায় হবে তা কখনো তার দৃষ্টি এড়ায়নি। তিনি জানতেন প্রতিটি ফ্র্যাঞ্চাইজের সাফল্যের মূল কথা হল রিয়েল এস্টেটে সেটার অবস্থান। মূলত যিনি ফ্র্যাঞ্চাইজে কিনবেন তিনি রে ক্রকের সংগঠনের ফ্র্যাঞ্চাইজে জমির দামও দিচ্ছে। ম্যাকডোনাল্ড আজ সম্পূর্ণ পৃথিবীতে সবচেয়ে বড় একক রিয়েল এস্টেটের মালিক। আজ ম্যাকডোনাল্ড আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য দেশেও সবচেয়ে দামি চৌরাস্তা এবং রাস্তার কোণগুলির মালিক। কেত বলেছিলেন এটা তার জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। আজ কেত গাড়ি ধোয়ার গ্যারেজের মালিক, কিন্তু এই গ্যারেজের মূলে তার আসল ব্যবসা রিয়েল এস্টেটের। আগের পরিচ্ছেদ শেষ হয়েছিল ছবির মধ্যে দিয়ে। তাতে দেখানো হয়েছিল যে বেশিরভাগ লোক অন্যের জন্য কাজ করে, তারপর গভর্নমেন্টের জন্য ট্যাক্স দেবার মাধ্যমে কাজ করে, আর সবশেষে ব্যাংকের জন্য কাজ করে, যারা তাদের মর্টগেজ দিয়েছে। আমরা যখন অল্প বয়সী ছিলাম আমাদের বাড়ির কাছাকাছি কোনো ম্যাকডোনাল্ড ছিল না। তাও আমার ধনী বাবা মাইক আর আমাকে এই রকম শিক্ষা দিয়েছিলেন যা রে ক্রক টেক্সাসের ইউনিভার্সিটিতে বলেছিলেন। এটাই ধনীদের গোপন রহস্য নম্বর ৩। রহস্যটা হচ্ছে নিজের কাজে মন দাও। যারা অর্থনৈতিকভাবে যুঝতে থাকে সারা জীবন অন্যের জন্য কাজ করাটাই তাদের পরিণতি। অনেক লোকেরই চাকরি জীবনের শেষে তাদের নিজের জন্য কিছুই থাকে না। আবার বলি, একটা ছবি হাজার কথার সমান। এখানে একটা ছবিতে আমি দেখাচ্ছি একটা আয়ের স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, যা দেখে রে ক্রকের উপদেশ সুস্পষ্ট হয়ে ওঠে। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা ছাত্রদের ভালো চাকরি পাবার জন্য পাণ্ডিত্যের দক্ষতার সুযোগ্য করে তৈরি করায় মন দেয়। তাদের জীবন তাদের বেতনের চারপাশে আবর্তিত হতে থাকে, অথবা যেমন আগে বর্ণনা দেওয়া হয়েছে তাদের আয়ের তালিকার চারপাশে আবর্তিত হয়। পাণ্ডিত্যের দক্ষ হওয়ার পর তারা আরও উচ্চশিক্ষার স্কুলে যায় পেশাদারি দক্ষতা বাড়াবার জন্য। ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, রন্ধন বিশারদ, পুলিশ অফিসার, আর্টিস্ট, লেখক ইত্যাদি হওয়ার শিক্ষা পায়। এই পেশাদারি দক্ষতা তাদের কাজ করার সুযোগ দেয় এবং তারা অর্থের জন্য কাজ করে। আপনার পেশা আর আপনার ব্যবসার মধ্যে একটা বিরাট তফাৎ আছে। প্রায় আমি লোকেদের জিজ্ঞাসা করি, আপনার ব্যবসা কি? আর তারা বলেন, আমি ব্যাংকার। তারপর আমি আবারও জিজ্ঞাসা করি, আপনি কি ব্যাংকটার মালিক? তারা স্বভাবতই উত্তর দেয়, না, আমি ওখানে কাজ করি। সেই মুহূর্তে তারা তাদের পেশার সঙ্গে ব্যবসা গুলিয়ে ফেলেছেন। তাদের পেশা ব্যাংকার হতে পারে, কিন্তু তাদের এখনও নিজের ব্যবসার প্রয়োজন। রে ক্রকের পেশা আর ব্যবসার পার্থক্য সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল। তার পেশা সবসময় একই ছিল, তিনি একজন বিক্রেতা। একসময় তিনি মিল্কশেকের জন্য মিক্সার বিক্রি করেছেন এবং তারপর হ্যামবার্গের ফ্র্যাঞ্চাইজে বিক্রি করেছেন। তার পেশা ছিল হ্যামবার্গের ফ্র্যাঞ্চাইজে বিক্রি করা। তেমনই তার ব্যবসা ছিল উপার্জনক্ষম রিয়েল এস্টেট সংগ্রহ করা। স্কুল সম্বন্ধে একটা সমস্যা হচ্ছে আপনি যা পড়েন প্রায় তাই হয়ে যান। তাই আপনি যদি রান্নাবান্না নিয়ে পড়েন আপনি শেফে পরিণত হন। আইন নিয়ে পড়লে আইনি বিশেষজ্ঞ হয়ে যান, আর গাড়ির মেশিন নিয়ে পড়লে মেকানিক হয়ে যান। যা নিয়ে পড়েছেন তাই হয়ে যাবার মস্ত সমস্যাটা হলো বেশিরভাগ লোক তাদের নিজেদের ব্যবসায় মন দিতে ভুলে যান। তারা জীবন কাটিয়ে দেয় অন্য কারোর ব্যবসা সামলিয়ে এবং তাকে ধনী করে। আর্থিকভাবে সুরক্ষিত হওয়ার জন্য যে কোনো ব্যক্তিকে তার নিজের ব্যবসায় মন দিতে হয়। আপনার ব্যবসা আপনার সম্পত্তির তালিকার চারদিকে আবর্তিত হয়।
এটা আপনার আয়ের তালিকার বিপরীতমুখী। যেমনটি আগে বলা হয়েছে যে ১ নম্বর নিয়ম হচ্ছে সম্পত্তি আর দায়ের তফাৎ জানা। সম্পত্তি কেনা। ধনীরা তাদের সম্পত্তির তালিকায় মনোনিবেশ করে, অথচ বাকিরা তাদের আয়ের বিবৃতিতে মন দেয়। সেই জন্য আমরা প্রায়ই শুনি, আমার বেতন বাড়া দরকার, আমার যদি একটা প্রমোশন হতো, আমি আরও ট্রেনিং নেবার জন্য স্কুলে ফিরে যাচ্ছি যাতে আমি আরও ভালো একটা চাকরি পাই, আমি সময়ের পরেও ওভারটাইম করতে চাই, হয়তো আমি আরও একটা চাকরি পেতে পারি, আমি ২ সপ্তাহের মধ্যে চাকরি ছেড়ে দেব, আমি একটা চাকরি পেয়েছি, ওরা আমাকে বেশি বেতন দেবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো এগুলো বিচক্ষণ ধ্যান ধারণা, কিন্তু রে ক্রকের মতে আপনি এখনও নিজের ব্যবসা দেখছেন না। এই ভাবনাগুলো এখনও আয়ের তালিকায় কেন্দ্রীভূত এবং এটা তখনই একজন ব্যক্তিকে আরও আর্থিকভাবে সুরক্ষিত হতে সাহায্য করবে যদি এই অতিরিক্ত অর্থ উপার্জন সক্ষম সম্পত্তি কিনতে ব্যয় করা হয়। বেশিরভাগ দরিদ্র আর মধ্যবিত্ত শ্রেণীরা ব্যবসার ক্ষেত্রে রক্ষণশীল হয়। তার প্রধান কারণ তাদের কোনো আর্থিক ভিত্তি নেই। তারা মনে করে আমি ঝুঁকি নিতে সমর্থ নই। তাদের চাকরিতে নির্ভরশীল থাকতে হবে, তাদের সাবধানে পা ফেলতে হবে। যখন কোম্পানির আকার ছোট করাটাই স্বাভাবিক হয়েও দাঁড়িয়েছিল, তখন কোটি কোটি কর্মীরা দেখেছে যে তাদের তথাকথিত সবচেয়ে বড় সম্পত্তি তাদের জীবন্ত খেয়ে ফেলেছিল। তাদের সম্পত্তি অর্থাৎ বাড়ির জন্য এখনও তাদের প্রতি মাসে অর্থ দিতে হচ্ছিল। গাড়ি তাদের আরেকটা সম্পত্তি যেটা তাদের জ্যান্ত খেয়ে ফেলছিল। গ্যারেজে রাখা $১,০০০ গলফ ক্লাব তখন আর $১,০০০ মূল্য ছিল না। চাকরির নিরাপত্তা না থাকায় তাদের কাছে ভরসা করার মতো কিছুই ছিল না। তারা যেগুলোকে সম্পত্তি ভেবেছিল, আর্থিক সংকটের সময় সেগুলো তাদের কোনোভাবেই বাঁচাতে সাহায্য করল না। আমার মনে হয় আমরা বেশিরভাগই একটি বাড়ি বা একটা গাড়ি কেনার জন্য ব্যাংকের কাছে ঋণের জন্য আবেদনপত্র ভরেছি। এর নেটওয়ার্থ বিভাগটা বেশ কৌতূহলোদ্দীপক, কারণ এর থেকে ব্যাংকিং আর অ্যাকাউন্টিংয়ের নিয়ম অনুসারে কোন জিনিসটা সম্পত্তি হিসাবে গণ্য হয় তা জানা যায়। একদা আমার আর্থিক পরিস্থিতি এমন ছিল যে কেউ আমাকে ঋণ দিতে রাজি ছিল না। তাই আমি আমার নতুন গলফ ক্লাব, আর্টের সংগ্রহ, বই, স্টিরিও, টেলিভিশন, আরমানি স্যুট, হাতঘড়ি, জুতো আর অন্য ব্যক্তিগত জিনিস সম্পত্তির তালিকা বৃদ্ধির জন্য যোগ করেছিলাম। কিন্তু আমাকে ঋণ না দিয়ে ফিরিয়ে দেওয়া হলো, কারণ আমার রিয়েল এস্টেটে অত্যন্ত বেশি বিনিয়োগ ছিল। আমি অ্যাপার্টমেন্ট হাউসে বিনিয়োগ করে এত উপার্জন করেছি সেটা ঋণদান কমিটির পছন্দ হয়নি। তারা জানতে চেয়েছিল আমার একটা বেতনসহ চাকরি নেই কেন। তারা আরমানি স্যুট, গলফ ক্লাব অথবা আর্ট সংগ্রহের বিষয়ে কোনো প্রশ্ন করেনি। স্ট্যান্ডার্ড প্রোফাইল অর্থাৎ আদর্শ প্রতিমূর্তি অনুরূপ না হতে পারলে জীবন এক এক সময় কঠিন হয়ে পড়ে। যখন কেউ বলে যে তাদের নেটওয়ার্থ $1,০০,০০০ অথবা $1,00,000 অথবা আরও বেশি, আমি আশ্চর্য হই। নেটওয়ার্থ সঠিক না হবার একটা প্রধান কারণ, যে মুহূর্তে আপনি সম্পত্তি বিক্রি করতে শুরু করবেন আপনাকে সমস্ত লাভের ওপর ট্যাক্স দিতে হবে। কত লোক নিজেদের গভীর আর্থিক সংকটের মধ্যে ফেলে দেয় যখন তাদের আয় কমে যায়। নগদ টাকা তোলার জন্য তারা নিজেদের সম্পত্তি বিক্রি করে। প্রথমত, তাদের ব্যক্তিগত সম্পত্তি সাধারণত তাদের ব্যক্তিগত ব্যালেন্স শিটে লেখা দামের ভগ্নাংশ দামে বিক্রি করতে পারে, অথবা যদি সম্পত্তি বিক্রিতে কোনো লাভ হয় তাহলে লাভের ওপর আবার ট্যাক্স দিতে হয়। তাই আবার সরকার তার লাভের ভাগটা নিয়ে নেয়। এইভাবে তাদের ঋণ শোধের টাকা কমে যায়। তাই আমার মতে মানুষ নিজের বা নেটওয়ার্থ বা মূল্য ধার্য তার থেকে কমই হয় তার দাম। নিজের ব্যবসা নিজে শুরু করুন। আপনার দিনের বেলার চাকরি বজায় রেখে রিয়েল এস্টেট কিনতে শুরু করুন। দায় অথবা ব্যক্তিগত জিনিস বা একেবারে বাড়ি পৌঁছলে আর কোনো সত্যিকারের মূল্য থাকে না, তাও বাড়াবেন না। একটা নতুন গাড়ির দাম প্রায় 25% কমে যায় একবার আপনি গাড়িটা কিনে চালিয়ে নেওয়ার পর। এটা একটা সত্যিকারের সম্পত্তি নয়। আপনার ব্যাংকার যদি এটা সম্পত্তি বলে তাও নয়। আমার $400 নতুন টাইটানিয়াম ড্রাইভার কেনার পর চালানো মাত্রই তা $150 মূল্যের হয়ে গিয়েছিল। বড়দের জন্য বলা যায়, আপনাদের খরচ কমান, দায় কমান আর পরিশ্রম করে নির্ভেজাল সম্পত্তির ভিত্তি তৈরি করুন। অল্পবয়সীরা যারা এখনও বাড়ি থেকে বেরোয়নি, তাদের বাবা মার উচিত তাদের সম্পত্তি আর দায়ের মধ্যে তফাৎ বোঝানোর। তাদের বাড়ি ছাড়ার, বিয়ে করার, বাড়ি কেনার, সন্তান হবার ঝুঁকিপূর্ণ আর্থিক অবস্থা, চাকরিতে জড়িয়ে পড়ার এবং সব কিছু ধারে কেনার আগে তাদের দিয়ে একটা খাঁটি সম্পত্তির সারি প্রস্তুত করান।
আমি অনেক অল্পবয়সী দম্পতিকে দেখি যারা বিয়ে করে এবং নিজেদের এমন এক জীবনযাত্রার জালে জড়িয়ে ফেলে যার ফলে তারা তাদের কর্মজীবনের বেশিরভাগ সময়টাই দেনার দায়ে বন্দী হয়ে পড়ে। বেশিরভাগ লোকের ক্ষেত্রে সন্তান যখন বাড়ি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, বাবা মার খেয়াল হয় যে তারা অবসর গ্রহণের জন্য যথেষ্টভাবে প্রস্তুত নয়। তখন তারা কিছু পয়সা আলাদা রাখতে থাকে, কিন্তু তখন তাদের নিজেদের বাবা মা অসুস্থ হয়ে পড়েন আর তাদের কাঁধেও নতুন দায়িত্ব এসে পড়ে। তাহলে আমি কী ধরনের সম্পত্তির কথা বলছি যা আপনাকে এবং আপনার সন্তানদের সংগ্রহ করার প্রয়োজন? আমার জগতে রিয়েল এস্টেটের বিভিন্ন শ্রেণী রয়েছে। ১. এমন ব্যবসা যাতে আমার উপস্থিতির প্রয়োজন নেই। আমি ওগুলোর মালিক, কিন্তু ওগুলোর পরিচালনা করে অন্য লোকে। আমার যদি ওখানে কাজ করতে হয় তাহলে ওটা আমার ব্যবসা থাকবে না, আমার চাকরি হয়ে যাবে। ২. স্টক। ৩. বন্ড। ৪. মিউচুয়াল ফান্ড। ৫. অর্থ উৎপাদক রিয়েল এস্টেট। ৬. নোট, IOU অর্থাৎ ধার দেওয়া। ৭. গান বাজনা, স্ক্রিপ্ট, পেটেন্ট ইত্যাদি বুদ্ধিগত ইন্টেলেকচুয়াল সম্পত্তি থেকে রয়্যালটি। ৮. আর যে কোনো জিনিস যার মূল্য আছে, যেগুলো থেকে আয় হয় অথবা যার দাম বাড়ে এবং বিক্রির বাজার ভালো। তরুণ বয়সে আমার শিক্ষিত বাবা আমাকে উৎসাহ দিয়েছিলেন একটা নিরাপদ চাকরি খুঁজতে। আমার ধনবান বাবা আমাকে উৎসাহ দিয়েছিলেন আমার মনের মতন সম্পত্তি জোগাড় করতে। তুমি যদি এটা ভালো না বাসো, তুমি এটার যত্ন করবে না। আমি ওগুলোর জন্য বাজার করতে ভালোবাসি। আমি সারাদিন ওগুলো নিয়ে কাটাতে পারি। তাই যখন সমস্যা দেখা দেয় তা কখনোই অত খারাপ লাগে না। তাতে আমার রিয়েল এস্টেটের প্রতি ভালোবাসায় কোনো পরিবর্তন আসে না। যারা রিয়েল এস্টেট ঘৃণা করে তাদের এটা না কেনাই ভালো। আমি ছোট কোম্পানির স্টক ভালোবাসি, বিশেষ করে স্টার্টআপ অর্থাৎ প্রারম্ভিক কোম্পানির, কারণ আমি একজন অন্ট্রপ্রেনার কর্পোরেট ব্যক্তি নই। শুরুতে আমি বড় সংস্থা যেমন স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া, DUS মেরিন ক্যারস এবং জেরক্স কর্পে কাজ করেছিলাম। আমি এই সব সংস্থায় ভালো সময় কাটিয়েছি এবং আমার অনেক প্রিয় স্মৃতিও আছে, কিন্তু মনের গভীরে আমি জানি আমি কোম্পানি ম্যান নই। আমি কোম্পানি শুরু করতে ভালোবাসি, সেগুলো চালাতে নয়। তাই আমি সাধারণত ছোট কোম্পানি স্টক কিনি, আবার কখনো কখনো আমি কোম্পানিটা শুরু করি, তারপর পাবলিক লিমিটেডে পরিণত করি। নতুন স্টক জারি করলেই সৌভাগ্য গড়ে যায়, আমি সেই খেলাটা ভালোবাসি। অনেকে ছোট কোম্পানিকে ভয় পায় আর ঝুঁকিপূর্ণ বলে, কথাটা ঠিকই। যদি বিনিয়োগ করতে ভালোবাসেন, ব্যাপারটা বোঝেন আর খেলাটা জানেন, তাহলে ঝুঁকির আশঙ্কা অনেকটা কমে যায়। ছোট কোম্পানির ক্ষেত্রে আমার বিনিয়োগ কৌশল হল 1 বছরের মধ্যে সব স্টক বিক্রি করে দেওয়া। অন্যদিকে আমার রিয়েল এস্টেট কৌশল হল ছোট দিয়ে শুরু করা আর ক্রমশ ছোট সম্পত্তি বিক্রি করে আরও বড় সম্পত্তির ব্যবসা চালানো, আর এইভাবে লাভের ওপর ট্যাক্স দেওয়ার বিলম্ব করা। এর ফলে সম্পত্তির মূল্য হঠাৎ খুব বেড়ে যায়। আমি সাধারণত 7 বছরেরও কম সময় অবধি রিয়েল এস্টেট নিজের কাছে রাখি। যখন আমি মেরিন ক্যারস বা জেরক্সে কাজ করতাম, তখন বেশ কয়েক বছর আমার ধনবান বাবার উপদেশ মতো কাজ করেছি। আমি দিনে চাকরি করতাম ঠিকই, কিন্তু তবুও নিজের ব্যবসা নিজে চালাতাম। আমার সম্পত্তির তালিকা সম্বন্ধে আমি সজাগ ছিলাম। আমি রিয়েল এস্টেটে আর ছোট স্টকের ব্যবসা করতাম। ধনী বাবা সবসময় আর্থিক শিক্ষা বা সাক্ষরতার গুরুত্বের উপর জোর দিতেন। আমি জানতাম অ্যাকাউন্টিং আর ক্যাশ ম্যানেজমেন্ট অর্থাৎ নগদ পরিচালনা যত ভালো বুঝব, তত বিনিয়োগ বিশ্লেষণে পটু হয়ে উঠব এবং শেষে নিজের কোম্পানি শুরু করতে এবং গড়ে তুলতে সক্ষম হব। সত্যিকার আগ্রহী না হলে আমি কাউকে কোম্পানি শুরু করতে উৎসাহ দেব না। আমি জানি একটা কোম্পানি কিভাবে চালাতে হয়, তাই সেটা কারোর ওপর চাপাতে চাই না। অনেকে চাকরি না পেয়ে একটা কোম্পানি শুরু করার কথা চিন্তা করে, কিন্তু প্রতিকূল পরিস্থিতি সাফল্যে বাধা দেয়। 10টা কোম্পানির মধ্যে 9টা কোম্পানি 5 বছরের মধ্যে ব্যর্থ হয়। যে কটা প্রথম 5 বছর বেঁচে থাকে, তারও 10টার মধ্যে 9টা শেষ অবধি ব্যর্থ হয়। তাই যদি আপনার সত্যি কোম্পানির মালিকানার তীব্র আকাঙ্ক্ষা থাকে, তবেই আমি এর অনুমোদন করছি। অন্যথা আপনার চাকরিটা বজায় রাখুন আর নিজের কাজে মন দিন। যখন আমি নিজের কাজে মন দিন বলি, আমি বলতে চাই আপনার সম্পত্তি মজবুত করুন। এতে $1 যোগ হলেও কখনো সেটা বাইরে বেরিয়ে যেতে দেবেন না। মনে করুন একবার $1 আপনার সম্পত্তি সারিতে ঢুকল, অমনি সে আপনার কর্মচারী হয়ে যায়। অর্থ সম্বন্ধে সবথেকে সুসংবাদ হল এটা 24 ঘন্টা কাজ করে এবং পুরুষানুক্রমে কাজ করতে পারে।
আপনি দিনের বেলায় চাকরি বজায় রাখুন, একজন মহান পরিশ্রমী কর্মচারী হন, কিন্তু আপনার সম্পত্তির সারি গড়ে তুলতে থাকুন। আপনার ক্যাশ ফ্লো বাড়ার সঙ্গে সঙ্গে আপনি কিছু বিলাসদ্রব্য কিনতে পারেন। একটি গুরুত্বপূর্ণ তফাৎ হচ্ছে ধনীরা বিলাসদ্রব্য সবশেষে কেনে আর গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর প্রথমেই এসব কেনার প্রবণতা দেখা যায়। গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর প্রায় বিলাসদ্রব্য যেমন বড় বাড়ি, হিরে, ফার, গয়না অথবা বোট ইত্যাদি কেনে কারণ তারা নিজেদের ধনী দেখাতে চায়। তাদের ধনী দেখায় বটে, তবে বাস্তবে তারা আরও গরিব ক্রেডিট কার্ডের দেনায় ডুবে যায়। পুরনো ধনী ব্যক্তি বা দীর্ঘ সময় যাবৎ ধনীরা প্রথমে তাদের সম্পত্তি তৈরি করে। ওই সম্পত্তির সারি থেকে যা আয় হয় তাই দিয়ে বিলাসদ্রব্য কেনে। গরিব বা মধ্যবিত্ত শ্রেণীরা নিজেদের রক্তজল করা পরিশ্রম থেকে প্রাপ্ত অর্থ আর পৈতৃক সূত্রে প্রাপ্ত অর্থ দিয়ে বিলাসদ্রব্য কেনে। নির্ভেজাল সম্পত্তিতে বিনিয়োগ করে সেটা বাড়ানো হচ্ছে সত্যিকারের বিলাসিতা। উদাহরণস্বরূপ, যখন অ্যাপার্টমেন্ট হাউস থেকে আমার স্ত্রী আর আমার অতিরিক্ত অর্থোপার্জন হচ্ছিল, আমার স্ত্রী তার মার্সিডিজ গাড়িটা কেনে। এজন্য তার দিক থেকে কোনো অতিরিক্ত কাজ করতে হয়নি বা ঝুঁকি নিতে হয়নি, কারণ সে অ্যাপার্টমেন্ট হাউসের ব্যবসাটা থেকেই গাড়িটা কিনেছিল। তাকে অবশ্যই এর জন্য 4 বছর অপেক্ষা করতে হয়েছিল, ততদিনে রিয়েল এস্টেট পোর্টফোলিও বাড়ছিল এবং শেষে গাড়ির দাম দেওয়ার মতো যথেষ্ট অতিরিক্ত ক্যাশ ফ্লো দিতে শুরু করেছিল। কিন্তু এই বিলাসদ্রব্যটা, মার্সিডিজ গাড়িটা, একটি সত্যিকারের পুরস্কার ছিল, কারণ সে প্রমাণ করেছিল যে সে জানে কিভাবে সম্পত্তি বাড়াতে হবে। এই গাড়িটার মূল্য এখন তার অন্য যে কোনো সুন্দর গাড়ির চেয়ে অনেক বেশি, অর্থাৎ সে তার অর্থজ্ঞান ব্যবহার করে এটা পেয়েছিল। বেশিরভাগ লোকেরা আবেগতাড়িত হয়ে ঋণে গাড়ি অথবা অন্য কোনো বিলাসদ্রব্য কেনে। হয়তো তাদের একঘেয়ে লাগছিল অথবা তারা শুধু একটি নতুন খেলনা চাইছিল। ঋণে বিলাসদ্রব্য কিনলে কখনো না কখনো সেই ব্যক্তি ওই বিলাসদ্রব্যটির উপর বীতস্পৃহ হয়ে যায়, কারণ সেই ঋণ তখন একটি আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। যখন আপনি সময়ের হিসেব করে বিনিয়োগ করে নিজের ব্যবসা গড়ে তুলছেন, তখন আপনি সেই জাদুস্পর্শের ছোঁয়া লাগানোর জন্য প্রস্তুত। এটাই ধনীদের সবচেয়ে বড় গোপন রহস্য, যে রহস্য ধনীদের সাধারণ লোকেদের থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। এমন এক পুরস্কার যা আপনার নিজের ব্যবসা মন দিয়ে গড়ে তোলার পর ধৈর্য সহকারে আপনার জন্য পথের শেষে অপেক্ষা করছে।